এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। এই সরকার ক্ষমতা ফেব্রুয়ারি 17 তারিখ শপথ গ্রহণ করেছে। এর পূর্বের 6 মাসে ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতিদিনে হত্যা হয়েছে, প্রতি মাসে হত্যার গড় ছিল 260 জন, যেটা বর্তমানে 311 জন। এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের 6 মাসে খুন হয়েছে 1780 জন, যেটা এই সরকারের 6 মাসে খুন হয়েছে 1789 জন। নারী ও শিশু নির্যাতন পূর্বের 6 মাসে ছিল 10,090 জন, এটি এই 6 মাসে হয়েছে 11,165 জন। পুলিশের উপরে হামলা হয়েছে 275টি, যেটি এই সরকারের প্রথম 6 মাসে হয়েছে 317টি। গণপিটুনি দিয়ে 2025 সালের পুরা বছরে 166 জনকে হত্যা করা হয়েছে, যেটা এই সরকারের 6 মাসে সেটির সংখ্যা পৌঁছেছে 120 জন। ব্রাহ্মণবাড়িয়াতে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটা কালচারাল একটা জেলা, সেই জেলায় নাকি গান বাজনা সিনেমা নাকি বন্ধের মতোই। আজকে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, এই 6 মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে? মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে 6 মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছে কিনা এটা একটা প্রশ্ন। তারপরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নাই সেটা আরেকটা প্রশ্ন। কোন খাতে কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কিসের ভিত্তিতে দিলেন, কি পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্স বড়টা কি আমি জানি না। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্রের মধ্যে 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। এবং সামাজিকভাবে যে কোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সেই স্পেসিফিক ঘটনা আমি 300 বিধিতে বিবৃতি দিতে পারবো। আজ পর্যন্ত সামাজিক চাহিদার ভিত্তিতে এবং যেগুলো আলোচিত হয়েছে, যেগুলো আলোচিত হয়ও নাই, সেরকম যেগুলো ঘটনা অপরাধ সংগঠিত হয়েছে, সেটা সমাজের চাহিদার ভিত্তিতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে বিচার কার্য সম্পন্ন হয় সেই জন্য আমরা সহযোগিতা করেছি। বিচার করার তো জুডিশিয়ারির কাজ। এইভাবে রামিসা থেকে শুরু করে রংপুরের ইদানিং 4টা যে হত্যা হলো সেই পর্যন্ত সমস্ত কিছু দ্রুততম সময়ের মধ্যে এই পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আইনের আওতায় নিয়ে এসছে। এইখানে কোথায় কি ব্যর্থতা আছে বলতে হবে। মানে স্পিকার স্পেসিফিক্যালি ডালাওভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টনের বক্তব্য চলে। এটা সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। যদি কোনো স্পেসিফিক ঘটনার কথা আপনারা বলেন, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা 300 বিধিতে বক্তব্য দিতে পারবো মানে স্পিকার। কিন্তু যদি কাগজ নিয়ে বলা হয় এতটা হত্যা হয়েছে, এতটা ঘুম হয়েছে, সেটা তো কিসের স্টেটমেন্ট আমরা জানি না। আমরা গতবারও সংসদে আমরা 300 বিধিতে বক্তব্য দিয়েছি, স্টেটমেন্ট দিয়েছি এবং সংসদের জেনারেল আলোচনার মধ্যেও বলেছি, ডাটা দিয়েছি। তার মধ্যে আমরা প্রত্যেকটা পরিসংখ্যান করে প্রত্যেকটা অপরাধ ভিত্তিক চিত্র আমরা তুলে ধরেছিলাম। তখন কেউ বলতে পারে না মানে স্পিকার। সুতরাং যদি কোনো স্পেসিফিক ঘটনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি হয় নাই, সেই বিষয়ে যদি আপনারা নোটিশ আনেন, তখন আমরা ডিবেট করতে পারবো। লুটের অস্ত্র সংখ্যা কত ছিল বিগত আন্দোলনে এবং 17 বছরে দলীয় নিয়োগপ্রাপ্ত যে লোকগুলোকে পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি করা হয়েছে, ওদের লিস্টটা কি জনসমক্ষে প্রচার করা হবে কিনা, এই বিষয়ে একটু আপনার মাধ্যমে জানতে চাই। মানে স্পিকার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি মাননীয় সদস্য আমাকে একটা নোটিশ দেন এ বিষয়ে, মহান জাতীয় সংসদে আমরা সঠিক উত্তরটা দিতে পারবো। তবে আমি অস্ত্র উদ্ধারের বিষয়ে বলি। প্রতিনিয়ত আমরা যে অস্ত্র উদ্ধার অভিযান করছি তার মধ্যে লুট হওয়া কিছু কিছু অস্ত্র পাওয়া যাচ্ছে।
নম্বর থাকে সেটা মিলিয়ে আমরা সংবাদ মাধ্যমেও বলি, প্রেস ব্রিফিংয়েও বলি যে লুট হওয়া অস্ত্র এটা পাওয়া গেছে। সেটা উদ্ধারের জন্য, লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেয়া হয়েছে, সব বাহিনী মিলিয়ে তারা তৎপরতা চালাচ্ছে। আশা করি আমরা সকল লুট করা অস্ত্র যেগুলো কারাগার থেকে হয়েছে বা অন্য জায়গা থেকে হয়েছে এগুলো উদ্ধার করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে দলীয় ভিত্তিক নিয়োগ, যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় হয়েছে, সেই জন্য আমরা তদন্ত পরিচালনা করছি, সেটা প্রায় শেষ পর্যায়ে আছে। দেখা গিয়েছে কয়েকটি জেলায় হাজার হাজার পুলিশ কনস্টেবল, এসআই এবং অন্যান্য পদবীর লোকজন নিয়োগকৃত হয়েছে ফ্যাসিবাদী সরকারের আমলে, যেখানে ডিস্ট্রিক্ট কোটায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেই জেলার মানুষ তিনি নন, সেই জেলায় গিয়ে বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, আর একটা হচ্ছে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এবং শরীয়তপুর, আর সাথে কিশোরগঞ্জ, এরকম 4-5টি জেলা আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে একটু একখণ্ড জমি কিনে তার ওখানে গ্রামের ঠিকানা, স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছে। এইভাবে অনেক অনিয়মের মাধ্যমে তারা পুলিশে জনবল নিয়োগ দিয়েছে বিগত সরকারের সময়। আমরা তদন্ত করে একটা পর্যায়ে এসেছি। বিশুদ্ধ খাবারের পানি নেই, তাদের পরিস্থিতি মোকাবেলার জন্য গাড়ি নেই, মাননীয় সদস্য, এমনকি অফিসারদের বসার চেয়ার নেই। মাননীয় সদস্য, এখন মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন কি অনুগ্রহ করিয়া এগুলো সমস্যার সমাধানের কোনো পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, প্রশ্ন যেটা আছে সেটা পড়বেন, আপনি নিজের থেকে অ্যাড করতে পারেন না। এখন আপনাকে পরে সম্পূরক প্রশ্ন যখন দেওয়া হবে তখন মনের মাধুরী মিশিয়ে কিছু অ্যাড করতে পারেন। এখন মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকেও ধন্যবাদ। পুলিশের জনবল বৃদ্ধি সংক্রান্তে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা নিম্নরূপ: নতুন 4000 এসআই নিরস্ত্র পদ সৃজন, নতুন 400 সার্জেন্ট পদ সৃজন এবং নতুন 10,000 কনস্টেবল পদ সৃজন। উল্লেখিত পদসমূহ সৃজিত হলে রংপুর জেলাতেও জনবল বৃদ্ধি পাবে। পুলিশের যানবাহন প্রদান সংক্রান্তে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা নিম্নরূপ: আগামী 5 বছরে পর্যায়ক্রমিক টেবল অফ অর্গানোগ্রাম অ্যান্ড ইকুইপমেন্টভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মাধ্যমে ক্রয়পূর্বক পূরণ করা, যানবাহনের প্রকৃত প্রয়োজনীয়তা নির্ধারণ করার জন্য সম্ভাব্যতা যাচাইপূর্বক উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে যানবাহনের ঘাটতি পূরণ করা, নবসৃষ্ট ইউনিট, জনবল এবং কাজের পরিধি বিবেচনায় টেবল অফ অর্গানোগ্রাম অ্যান্ড ইকুইপমেন্টসের যানবাহন ও জলযানের সংখ্যা বৃদ্ধি করা হবে। পর্যায়ক্রমে মাঠ পর্যায়ের ইউনিটসমূহ প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করা হবে। আমরা সবাই অত্যন্ত আনন্দিত যে জাতিসংঘের প্রেসিডেন্সি পদ এখন বাংলাদেশের। এটি সত্যি একটি গৌরবের বিষয়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই পদটি বাংলাদেশ অর্জন করার ফলে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে কোন জিনিসটি আমরা বেনিফিটেড হব, অথবা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এই পদটি অলঙ্করণের মাধ্যমে বাংলাদেশকে কোনোভাবে বেনিফিট করার জন্য, কোনো বিশেষ তহবিল আনার জন্য কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন কিনা যদি আমাদেরকে জানান, আমরা বাধিত হব। ধন্যবাদ আপনাকে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, প্রশ্ন এটা সম্পূরক হলো না, জলবায়ুর উপরে করে নাই, তবুও আপনি অন্য কোনো ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ্য হবে কিনা সেই সম্পর্কে উত্তর দিতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সাংসদকে, যিনি এই প্রশ্নটি উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আপনি জানেন জাতিসংঘে 193টি সদস্য রাষ্ট্র আছে এবং প্রতি বছর প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি একটি দেশ থেকে হয়। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে এই পদের জন্য মনোনয়ন দিলেন, তো সেই সময় মাত্র পৃথিবীর 5টি দেশ দুবার এই পদটি অলঙ্করণ করেছিলেন এবং এশিয়া থেকে এই প্রথম। আমি আগেও বলেছি, আমার প্রতিদ্বন্দ্বী 10 বছর সময় পেয়েছেন এবং আমরা সময় পেয়েছি মাত্র 10 সপ্তাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আপনি আমাকে একটা ইম্পসিবল মিশনে পাঠিয়েছেন,
উনি আমাকে তখন বলেছেন আপনি পারবেন, মানে আমরা সবাই মিলে পারবো। তার লিডারশিপে আমরা এই কাজটি করতে পেরেছি, এর জন্য আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই পদটি জাতীয় সংঘ সাধারণ পরিষদের সকল সদস্যদের একটি পদ। আমি নির্বাচনে জয়লাভ করার পরে বলেছি আমি সকল দেশের প্রেসিডেন্ট হিসেবে আমি কাজ করব। মাননীয় স্পিকার, আপনি যেমন সকল সংসদ সদস্যের স্পিকার, আমিও তেমনি সকল জাতিসংঘের সদস্য রাষ্ট্রের যে সংগঠন সাধারণ পরিষদ তার প্রেসিডেন্ট হিসেবে কাজ করব। এখানে কোনো বিশেষ দেশের জন্য কাজ করার স্কোপ কম, এটা আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এটা বিবেচনা করবেন। বাংলাদেশ গর্বের সঙ্গে যোগ্যতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে যদি আমরা সকলের জন্য কাজ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।